সারাদিনই আকাশ মেঘে ঢাকা। থেকে থেকে প্রবল বিদ্যুতের আলোর ঝলকানিও দেখা দিচ্ছে। বাঁশবাগানের মাথার ওপর চাঁদের ওপর জমা হয়েছে কালো চাদরের মতো মেঘ। যে কোনো সময় বৃষ্টি নামবে তাণ্ডব করতে করতে। ভেজা পাতায় মশমশ শব্দ তুলে একটা বৃদ্ধ লোক হেঁটে চলেছে বাঁশবাগানের মাঝের পথ দিয়ে। হাতে অদ্ভুত একচোখা একটা আলো। কিছু দূর এগিয়ে সামনে একটা রোগাসোগা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে বৃদ্ধ লোকটাও দাঁড়িয়ে গেল সেখানে। কখন থেকে তোকে খুঁজছি, বলি ডাকছি যে কথা কানে ঢুকছে না। আমার কি আসার জো আছে কর্তা? আপনি তো বলেই খালাস, সবাইকে বুঝিয়ে শুনে সামলে রেখে তবে তো আসবো, নইলে কে আবার তুম করে। হ্যাঁ, তা ঠিক। যতদিন সব আমার হাতে ছিল সব ঠিক ছিল। এখন সব নিজেদের মতো থাকে ওরা। তুই একটু ভরসা। আগে চলেন, আপনার বাংলোয় যাই। আপনি আবার এত দূর এলেন কষ্ট করে। দুজনে একসাথে এগিয়ে চলল বাঁশবাগানের মাঝের বাংলোটার দিকে। আবার একবার মেঘের গুড়গুড় করে উঠল। হ্যাঁ রে, আজ দুজন আসবে, তোরা সব সামলে নিতে পারবি তো রে বাবা? হ্যাঁ স্যার, সে নিয়ে আপনি ভাববেন না কো। খালি যারা আসছে তাদের বলবেন যেন বাঁশবনের ছবি টবি বেশি না তোলে। বোঝেনি তো, আলো টালো দেখলি আবার। বৃদ্ধ লোকটি আরো কিছু একটা বলতে বলতে এগোচ্ছিল। তারা তখন বাঁশবনের সরু একটা রাস্তা পেরোচ্ছিল। হঠাৎ লম্বা একটা বাঁশ ঝপ করে তাদের সামনে এসে পড়ল, যেন তার মাথা ধরে কেউ ঝুঁকিয়ে দিল তাদের সামনে। স্যার, এই দেখেন, এরা যে আপনাকেও মানতেছে না। দেখেন কেমন বাঁশ লাভিয়েছে। বটে, তাই তো। কিরে বঙ্কা, বড় বার বেড়েছে দেখছি। এমন করে না, তোল বলছি ওটা, তোল। একটা খ্যাঁকে হাসিতে বাঁশগুলোর মাথা কেঁপে কেঁপে উঠল, যেন বৃত্তের কথায় খুব মজা পেয়েছে কেউ। বটে, এই নে বেটারা, আমার সঙ্গে চ্যাংড়ামো চলবে না। বলে একটা বড় আকারের রিমোট বের করে বোতাম চেপে ধরল। সঙ্গে সঙ্গে বাঁশবাগানের মাথায় জড়ানো বিদ্যুতের তারে চড়বড় করে শব্দ হতে লাগলো। আর বাঁশটা আবার সপাত করে ওপরে উঠে গেল। একটা মৃদু চিৎকারও শোনা গেল। হ্যাঁ, জব তো হয়েছে বেটারা। চল রে পটাশ, চল। ওদের আবার আসার সময় হয়েই এলো। যা বলেছেন স্যার, চলেন। চলেন। দুজনে বাংলোর দিকে এগিয়ে গেল। আকাশে বিশাল একটা বিদ্যুতের চমক দেখা গেল এবার। আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হলো ঝমঝম করে। বর্ষা একটু থেমেছে তখন, তবে আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত থেকে থেকে লম্বা বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। এমন সময় দুটো স্কুটারকে বাঁশবাগানের রাস্তার দিকে যেতে দেখা গেল। দুজনেই যুবক, কাঁধে ব্যাগ তাদের। বাঁশবাগানের সামনে দুজনে থামলো। এটাই তো রে নাকি? বাবারে, এ যে একেবারে আদিম যুগের বাসবন, তাই না? তাই তো মনে হচ্ছে। ক্লাবের ওই ছেলেগুলো বললো এখানে একটাই বাঁশবাগান আছে, এটাই হবে হয়তো। ঠিকই আছে। জায়গা তো কম করে হলেও 8-9 কাঠার বেশি হবে। সে হিসেবে দাম তো কমই মনে হচ্ছে। হ্যাঁ, আর জায়গাটা দেখ, একেবারে গ্রামের মধ্যে। এখানে রিসর্ট বানাতে পারলে দিব্যি ব্যবসা জমে যাবে। তমাল আর কোনো কথা বলল না, স্কুটিটা চালিয়ে দিল বাঁশবাগানের মধ্যে। সিদ্ধার্থও তার পিছু নিল। বাঁশবাগানের বাঁশগুলোর আকার প্রায় এক একটা 2-3 তলা বাড়ির সমান। কয়েক সপ্তাহ আগে পেপারে এই বিশাল বাঁশবাগান এবং জমি বিক্রির বিজ্ঞপ্তি চোখে পড়ে তমাল আর সিদ্ধার্থর। দুজনেই পেশায় ব্যবসায়ী, আর হোটেলের ব্যবসায় নামার জন্য টাকা পয়সা জোগাড় করছে বহুদিন ধরে। বাঁশবাগানের মালিকই তাদের ফোন করে এখানে এসে কথা বলে যেতে বলেছিল, তাই তারা দুজনে এখানে এসেছে। কাল রবিবার, আজ শনিবার রাতটা এখানে কাটিয়ে কাল আবার ফিরে যাবে তারা। দুজনে আবার স্কুটার থামিয়ে দিল। এখানে দুটো পথ দুদিকে চলে গেছে, আর বাঁশগুলো আকারে আরো বেশি লম্বা। এবার কোন দিকে রে? এত ভেতরে বলেছিল নাকি? লোকটা যে বলেছিল বাঁশবাগানের মুখেই তার একখানা বিশাল বাংলো মতো আছে। তাই তো রে, বাঁশগুলোও দেখ যেন অন্যান্যগুলোর থেকে কেমন লম্বা। দাঁড়া, দেখি একটা ফোন করি। সিদ্ধার্থ পকেট থেকে ফোন বের করলো, কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই। হঠাৎ অজানা পাখিটা আর সাথে কড়কড় করে বিদ্যুতের আলো ঝলকে উঠল। দুজনেই চমকে উঠল এবার। বৃষ্টি নামবে নাকি রে ভাই? তবেই হয়েছে, এই বাঁশবাগানে তো দাঁড়াবার জায়গাও পাবো না। কি করা যায়? ভাই, ভাই, ও ওদিকে দেখ, একটা লোক না? সিদ্ধার্থ কথাটা শুনে সেদিকে তাকিয়ে দেখল। সত্যি, লম্বা একটা লোক
বাঁশের ঝাড়ের আড়াল থেকে মাথা বের করে তাদের দেখছে। কে কে গো? বলছি এই বাঁশবাগানে একটা বাংলো বাড়ি আছে, কোথায় বলতে পারবে? কোনো উত্তর না দিয়ে লোকটা ঝাড়ের আড়াল দিয়ে বেরিয়ে এলো। পরনে খেটো ধুতি, গ্রাম্য চেহারা। কি হলো, কোথায় বাংলোটা বলতে পারবেন? আমরা এই বাঁশবাগানের মালিক হরিহরণ বাবুর সাথে দেখা করতে এসেছি। লোকটা একটা হাত তুলে তাদের ডাক দিল, তারপরেই উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। কি ব্যাপার বলতো? কথা বলতে পারে না নাকি? মনে তো হচ্ছে হরিহরণ বাবুই একে পাঠিয়েছেন। হ্যাঁ, চল দেখা যাক। এই যে শুনছেন, এদিকে আসুন, আমাদের গাড়িতে বসুন, জলদি পৌঁছাবো। লোকটা ঘুরে দাঁড়িয়ে একটা লম্বা আঙুল তুলে দুদিকে নাড়িয়ে দেখালো, তারপর বাঁ হাতটা তুলে ধরলো একটা ঘন ঝোপের দিকে। মনে হচ্ছে গাড়ি দুখানা ওখানে রেখে দিতে বলছে। চল, আর কি করা যাবে। দুজনে লোকটার ইশারা বুঝে ঝোপের মধ্যে গাড়ি দুটো রেখে পায়ে হেঁটে বেরিয়ে এলো। বাঁশবাগানের মধ্যে দিয়ে দুজন লম্বা লোকটার পেছনে এগিয়ে চলেছে। লোকটা একটাও কথা বলেনি এখনো অবধি। দুপাশের বাঁশ গাছগুলোর মধ্যে যেন থেকে থেকে এক একটা ছায়া চোখে পড়ছে তাদের, যেন তাদের কেউ বা কারা নজরে নজরে রেখেছে। এই দেখ, মনে হচ্ছে যেন বাঁশ গাছগুলোর আড়ালে আরো অনেক লোক আছে। এখনই কার একটা পায়ের শব্দ পেলাম মনে হলো। আমারও তাই মনে হচ্ছে। দাঁড়া দেখি। ও ভাই, বলছি এখানে আর কেউ থাকে নাকি? এত বড় জায়গা। আর তুমি কে হও হরিহরণ বাবুর? কথাগুলো শুনে লোকটা থেমে গেল। ওরা দুজনও থামলো। লোকটা একটা হাসি নিয়ে ওদের দিকে ঘুরে তাকালো। কি হলো, কিছু জিজ্ঞেস করা হচ্ছে তো? কে হও হরিহরণ বাবুর তুমি? আর কত দূর এখান থেকে বাংলোটা? কে? আমার নাম ঘেটুয়া। আমি এই বাঁশবনেই থাকি, আর হরিহরণ বাবুর ওই বাংলাতে যাই মাঝে সাঝে। আপনারা ভয় পাচ্ছেন কেন বলেন দেখি? ও, তুমি তাহলে কথা বলতে পারো? এতক্ষণ যে চুপ করেছিলে, অদ্ভুত ব্যাপার। আগে তখন সবে সবে সন্ধে নামছিল তো, গায়ে জোর পাচ্ছিলাম না। এখন দেখেন, দিব্যি অন্ধকার চারিদিকে, গায়ে বেশ জোর অনুভব করছি। তমাল আর সিদ্ধার্থ মুখ চাচাই করতে লাগলো। ভাবলো লোকটা পাগল নাকি। কি ফালতু কথা বকছো বাবু? বাংলোটা কত দূর বলো দেখি? এগিয়েই তো, রাস্তার ভাগ পেরিয়ে আর 10 মিনিট হাঁটলেই বাংলোর হাতায় গিয়ে পড়বো, বুঝলেন? বলে আবার সোজা হাঁটা শুরু করলো। তারাও দুপা এগোতে গেল। সঙ্গে সঙ্গে বিশাল একটা লম্বা বাঁশ ঝপ করে তাদের সামনে এসে পড়লো। বাঁশটা পড়েছে ঠিক লোকটা আর তাদের দুজনের মাঝে, তবে ভেঙে নয়, অদ্ভুতভাবে নুয়ে পড়েছে সেটা।